নমস্কার সবাইকে। আজকের এই এক্সপ্লেনারে আমরা কথা বলবো দারুণ একটা বিষয় নিয়ে। চলুন আর দেরি না করে সরাসরি মূল টপিকে ঢুকে পড়ি। আজ আমাদের ফোকাসে থাকছে অত্যন্ত কার্যকরী একটি অ্যান্টিডায়রিয়াল এবং অ্যান্টিপ্রোটোজোয়াল ড্রাগ, নাইটাডিড বা নিটাজক্সানিড। এর ফার্মাকোলজি আর মাইক্রোস্কোপিক লেভেলে অণুজীবদের সাথে এর যে লড়াই, সেটা কিন্তু রীতিমতো থ্রিলিং একটা ব্যাপার। আচ্ছা, কখনো ভেবে দেখেছেন কি আধুনিক চিকিৎসাবিজ্ঞান ঠিক কিভাবে আমাদের শরীরের ভেতরের ক্ষতিকর প্রোটোজোয়াদের এনার্জি বা শক্তি উৎপাদন একেবারে গোড়া থেকে বন্ধ করে দেয়? আজকের এই এক্সপ্লেনারে আমরা ঠিক সেটাই দেখব। একদম সেলুলার লেভেল থেকে শুরু করে বাস্তব জগতে রোগীদের সুস্থ করে তোলার পুরো জার্নিটা আমরা এক্সপ্লোর করব। দেখব কিভাবে একটা সিনথেটিক অ্যান্টিপ্রোটোজোয়াল ওষুধ মাইক্রোস্কোপিক ভিলেনদের হারিয়ে মানবদেহকে পুরোপুরি সুস্থ করে তোলে। তো আজকের আলোচনাটা আমরা মূলত 5টা ভাগে ভাগ করেছি। 1. নাইটানিড পরিচিতি। 2. অণুজীব দমন প্রক্রিয়া। 3. বয়স অনুযায়ী ওষুধের মাত্রা ও ধরন। 4. এর পার্শ্ব প্রতিক্রিয়া। আর 5. কিছু বিশেষ সতর্কতা। চলুন শুরু করা যাক আমাদের প্রথম ভাগ দিয়ে, নাইটানিড পরিচিতি, মূল অপরাধীদের নিশানা করা। ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের তৈরি এই ওষুধটি কিন্তু মূলত ডায়রিয়া চিকিৎসাতেই ব্যবহার করা হয়। তবে যে কোনো সাধারণ ডায়রিয়া নয়, এর প্রধান টার্গেট হল 3টে কুখ্যাত অণুজীব। এগুলো হল ক্রিপ্টোস্পোরিডিয়াম পারভাম, জিয়ার্ডিয়া ল্যাম্বলিয়া এবং অ্যান্টামিবা হিস্টোলাইটিকা। এই প্যাথোজেনগুলো যখন আমাদের অন্ত্রে আক্রমণ করে ইনফেকশন আর ডায়রিয়া শুরু করে দেয়, ঠিক সেই মুহূর্তেই নাইটানিড কিন্তু তার আসল ম্যাজিকটা দেখাতে শুরু করে। এবার আসা যাক দ্বিতীয় ভাগে, অণুজীব দমন প্রক্রিয়া, ফার্মাকোলজিক্যাল যুদ্ধক্ষেত্র। এখানে একটা বিশেষ এনজাইমের কথা বলতেই হয়, পাইরুভেট ফেরেডক্সিন অক্সিডো রিডাক্টেজ, সংক্ষেপে যাকে PFOR বলা হয়। প্রোটোজোয়াদের বেঁচে থাকা আর তাদের অ্যানারোবিক বা অবাধ শক্তি উৎপাদনের জন্য এই এনজাইমটা একেবারে লাইফলাইনের মতো কাজ করে। আর নিটাজোক্সানিড ঠিক এই জায়গাতেই মোক্ষম আঘাতটা হানে। এটি PFOR এনজাইমের ইলেকট্রন ট্রান্সফার প্রক্রিয়ায় বাধা দেয়। খুব সহজ কথায় বলতে গেলে এটা যেন শত্রুপক্ষের পাওয়ার লাইন বা বিদ্যুতের তার একেবারে কেটে দেয়। আর এনার্জি সাপ্লাই বন্ধ হয়ে গেলে প্রোটোজোয়া তো আর বাঁচতে পারবে না, তাই না? এখানে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টা হলো, নিটাজক্সানিড শরীরে ঢোকার পর এর যে রূপান্তরিত অ্যাক্টিভ ফর্ম তৈরি হয়, যাকে আমরা টিজক্সানিড বলি, সেটা কিন্তু ল্যাবরেটরি পরীক্ষায় দারুণ রেজাল্ট দেখিয়েছে। ইনভিট্রো অবস্থায় এটা ক্রিপ্টোস্পোরিডিয়াম পারভামের স্পোরোজয়েট ও ওসিস্ট এবং জিয়ার্ডিয়া ল্যাম্বলিয়ার ট্রফোজয়েটের বৃদ্ধি পুরোপুরি থামিয়ে দিতে পারে। মানে পরজীবীর লাইফ সাইকেলের একদম নির্দিষ্ট ধাপে গিয়ে এটি অসাধারণ কাজ করে। চলে আসছি আমাদের তৃতীয় ভাগে, বয়স অনুযায়ী ওষুধের মাত্রা ও ধরন, ব্যবহারিক প্রয়োগ। এই ওষুধের দুটো বেশ সহজলভ্য ফর্ম আছে। ছোটদের জন্য রয়েছে 100 মিলিগ্রাম বাই 5 মিলিলিটার সাসপেনশন, যার 60 মিলিলিটারের একটা বোতলের দাম মাত্র 50 টাকা 20 পয়সার মতো। অন্যদিকে বয়স্কদের জন্য আছে 500 মিলিগ্রামের ট্যাবলেট, যার প্রতি পিস 10 টাকা 5 পয়সা। বুঝতে পারছেন ক্লিনিক্যাল দিক থেকে ওষুধটা যতটা কার্যকর, সাধারণ মানুষের জন্য এটা ঠিক ততটাই সাশ্রয়ী আর হাতের নাগালে। ডোজের ক্ষেত্রে এটা মূলত একটা 3 দিনের কোর্স। নিয়মটা বেশ ছকে বাঁধা। 1 থেকে 3 বছর বয়সীদের জন্য প্রতি 12 ঘণ্টায় 5 মিলিলিটার, 4 থেকে 11 বছর বয়সীদের জন্য প্রতি 12 ঘণ্টায় 10 মিলিলিটার, আর 12 বছর বা তার বেশি বয়সীদের জন্য প্রতি 12 ঘণ্টায় 25 মিলিলিটার সাসপেনশন অথবা 500 মিলিগ্রামের একটা ট্যাবলেট। তবে এখানে সবচেয়ে জরুরি পয়েন্টটা হলো, এই ওষুধটা কিন্তু অবশ্যই খাবারের সাথে খেতে হবে। এটা একদম মিস করা যাবে না। এখন একটা কিউরিওসিটি তৈরি হতেই পারে, তাই না? এই যে ওষুধটা খাওয়া হলো, নাইটানিড রক্তে প্রবেশ করার পর আমাদের শরীরের ভেতরে আসলে ঠিক কি ঘটে? চলুন শুধু বাইরের ডোজের বিষয়টা থেকে বেরিয়ে এসে শরীরের ভেতরের মেকানিজম আর সম্ভাব্য ঝুঁকির দিকগুলোতে একটু নজর দেওয়া যাক। আমাদের চতুর্থ ভাগ, পার্শ্ব প্রতিক্রিয়া ও ঔষধের ইন্টারঅ্যাকশন, সিস্টেমিক প্রভাব পরিচালনা। এই পয়েন্টটা আমাদের একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। রক্তে মেশার পর নিটাজোক্সানিড কিন্তু প্লাজমা প্রোটিনের সাথে ভীষণ শক্তভাবে আটকে যায়। তাই যদি একই সময়ে এমন অন্য কোনো ওষুধ খাওয়া হয় যেটা একইভাবে প্লাজমা প্রোটিনের সাথে যুক্ত হতে চায়, এবং বিশেষ করে যাদের থেরাপিউটিক ইন্ডেক্স খুব ন্যারো, তাদের ক্ষেত্রে কিন্তু এক্সট্রা সাবধানতা অবলম্বন করতে হবে। ডাক্তারের পরামর্শ ছাড়া এ ধরনের ওষুধ একসাথে কোনোভাবেই খাওয়া ঠিক হবে না। যে কোনো ওষুধের মতোই এরও কিছু সাইড এফেক্টস আছে। নাইটানিডের ক্ষেত্রে সবচেয়ে কমন যে সমস্যাগুলো দেখা যায়, সেগুলো হলো পেট ব্যথা, বমি বমি ভাব বা মাথা ব্যথা। তবে চিন্তার খুব একটা কারণ নেই, কারণ এই সাইড এফেক্টগুলো সাধারণত খুবই মৃদু হয় আর বেশি দিন থাকেও না। ওষুধের কোর্স শেষ হলে এগুলো এমনিতেই গায়েব হয়ে যায়।
তবে এই সাধারণ লক্ষণগুলোর বাইরেও খুব রেয়ার কিছু পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যেতে পারে, যেমন ধরুন লালাগ্রন্থি বা স্যালিভারি গ্ল্যান্ড ফুলে যাওয়া কিংবা প্রস্রাবের রং বদলে যাওয়া। আবার কিছু ক্ষেত্রে রক্তে ক্রিয়েটিনিন আর লিভার এনজাইম SGPT এর লেভেলও বেড়ে যেতে পারে। এছাড়া খাবারে অরুচি বা ক্যানোরেক্সিয়া এবং পেট ফাঁপার মতো সমস্যাও খুবই বিরল ক্ষেত্রে হতে পারে। এগুলো জেনে রাখা ভালো, যাতে অস্বাভাবিক কিছু খেয়াল করলেই সাথে সাথে সঠিক ব্যবস্থা নেওয়া যায়। এবার আমরা চলে এসেছি আমাদের শেষ ভাগে, বিশেষ সতর্কতা, ক্লিনিক্যাল সুরক্ষা রেখা। শরীরে নির্দিষ্ট কিছু অঙ্গের সমস্যার ক্ষেত্রে এই ঔষধটা ব্যবহারের সময় বেশ সতর্ক হতে হবে। বিশেষ করে রোগীদের যদি হেপাটিক বা লিভারের কোনো রোগ থাকে, বিলিয়ারি বা পিত্তথলির কোনো সমস্যা থাকে, অথবা রেনাল বা কিডনির রোগ থাকে, তবে তাদের নাইটানিট দেওয়ার আগে অতিরিক্ত সতর্কতা জরুরি। কারণটা খুব সিম্পল, এই অঙ্গগুলোই তো মূলত ওষুধের পরিপাক করা আর শরীর থেকে সেটা বের করে দেওয়ার কাজটা করে থাকে, তাই না? গর্ভাবস্থায় যে কোনো ওষুধ ব্যবহারের ক্ষেত্রেই কিন্তু আমাদের এক্সট্রা সতর্ক থাকতে হয়। US FDA এর মতে নিতাজোক্সানিড প্রেগন্যান্সি ক্যাটাগরি বি এর অন্তর্ভুক্ত। যেহেতু গর্ভবতী মহিলাদের ওপর এর পর্যাপ্ত আর সুনিয়ন্ত্রিত কোনো গবেষণা এখনও নেই এবং প্রাণীদের ওপর করা গবেষণা সবসময় মানুষের সঠিক প্রতিক্রিয়া বোঝাতে পারে না, তাই প্রেগন্যান্সির সময় এটা কেবল তখনই ব্যবহার করা উচিত যখন সেটা একদম অপরিহার্য। ঠিক একই কথা স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রেও প্রযোজ্য। গবেষণায় দেখা গেছে যে নিটাজোক্সানিড বুকের দুধের মাধ্যমে নির্গত হতে পারে। তাই এই সময়ে ওষুধটি ব্যবহারের আগে অবশ্যই সাবধান থাকতে হবে। আর হ্যাঁ, যদি কোনো রোগীর আগে থেকেই এই ওষুধের কোনো উপাদানের প্রতি অ্যালার্জি বা হাইপার সেন্সিটিভিটি থাকে, তবে এই ওষুধটা তার জন্য পুরোপুরি নিষিদ্ধ। ওষুধের সঠিক কার্যকারিতা ধরে রাখার জন্য এর স্টোরেজ বা সংরক্ষণ পদ্ধতি কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। এখানে 3টে সিম্পল অথচ জরুরি নিয়ম মাথায় রাখতে হবে। 1. ওষুধটা সবসময় শুষ্ক জায়গায় রাখতে হবে। 2. সরাসরি আলো আর অতিরিক্ত তাপ থেকে দূরে রাখতে হবে। আর 3. সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটা সবসময় শিশুদের নাগালের বাইরে সুরক্ষিত রাখতে হবে। তো একেবারে শেষে এসে চলুন এই বিষয়টা নিয়ে একটু ভাবি। একটা ওষুধের মাইক্রোস্কোপিক লেভেলের এই ব্যাটল প্ল্যান বা যুদ্ধের কৌশল বুঝতে পারাটা বাস্তব জগতে এর সঠিক প্রয়োগ আর রোগী ম্যানেজমেন্টকে ঠিক কতটা বদলে দিতে পারে। একদিকে ক্ষতিকর প্যারাসাইটগুলোকে একেবারে ধ্বংস করা, আবার অন্যদিকে রোগীর সেফটি বা শারীরিক সুরক্ষা নিশ্চিত করা, এর মাঝখানের এই সূক্ষ্ম ব্যালেন্সটা সত্যি অভাবনীয়, তাই না? আশা করছি আজকের এই এক্সপ্লেনার থেকে অজানা অনেক কিছুই পরিষ্কারভাবে জানা সম্ভব হয়েছে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।